ফের রাজধানী সাভারে ভূমিকম্প, দেশ জুড়ে আতঙ্ক, ঝুঁকি মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। একই দিনে নির্বাচন, গণভোট আয়োজনে কমিশনকে সরকারের চিঠি, চ্যালেঞ্জিং মনে করছেন সিইসি। গণতান্ত্রিক ধারা ফেরাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ জামায়াতের। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে তলিয়ে যাবে দেশের 1/3, শঙ্কা রিজওয়ানার, টেকসই উন্নয়নে পরিবেশ রক্ষা তাগিদ অর্থ উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। স্বাস্থ্য সহযোগিতা ও ইন্টারনেট সেবার ক্ষেত্রে বাংলাদেশ ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুদেশের সরকার প্রধানের উপস্থিতিতে এই সমঝোতা সই হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশের পক্ষে নথিতে স্বাক্ষর করেছেন। এর আগে সকালে 3 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিন টোকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 1 সেকেন্ডের ব্যবধানে রাজধানীতে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সন্ধ্যে 6টা 6 মিনিটে কম্পনের মাত্রা ছিল 3.7। 1 সেকেন্ড পরে আবারও 4.3 মাত্রার ভূকম্পন হয়। এর আগে সকাল 10টা 36 মিনিটে সাভারের আশুলিয়া বাইপাইল এলাকায় 3.3 মাত্রার মৃদু কম্পন অনুভূত হয়। আবহাওয়াবিদরা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। এই দুই কম্পন শুক্রবারের আফটার শক বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী আরমানিটোলার কসাইটুলিতে ভূমিকম্পে ভবনের রেলিং পড়ে 3 জন নিহতের ঘটনায় ভবনটির নির্মাণ দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। এছাড়া ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় নেওয়ার মতো খোলা জায়গা বা পার্ক করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এই ঘটনায় ভবনটির সামনে এখনও ভিড় করছেন উৎসুক মানুষ। পাশাপাশি বাড়ির ছাদের রেলিং আরও মজবুত করে নির্মাণের তাগিদও দেন স্থানীয়রা। আমরা যে নিচে নামবো সেফটির জন্য, ওই জায়গাটাও আমরা দেখতেছি যে নাই, আমরা কোথায় যাবো? আমাদের তো আশেপাশে মাঠও নেই। পুরান ঢাকা তো খুব গ্যাঞ্জাম এলাকা, এটা সরকারও পারবে না, আর আমাদের পক্ষে এগুলো করা সম্ভব না। এমন কোনো বাড়ি আছে ব্যাপারে কি বিল্ডিং উঠাইতেই কষ্ট, ছাদের উপরে গাঁথনি দেয় না, বাউন্ডারি দেয় না। ওই একটা বাউন্ডারি ছিল, বাউন্ডারিটা ভেঙে পড়ে। 7 তলার উপর যে আপনার ছাদের বাউন্ডারি ওয়ালটা থাকে, এই বাউন্ডারি ওয়ালটা 5 ইঞ্চি করা ছিল, বাট বাউন্ডারি ওয়ালের উপরে কোনো ধরনের রিনটিন ছিল না। একটা যদি 5 ইঞ্চি একটা আরসিসি রিনটিন দিয়ে দিত, তা টোটাল বাউন্ডারিটা পড়তো না। এদিকে শুক্রবারে 5.7 মাত্রা ভূমিকম্পের পর এখনো আতঙ্ক কাটেনি সারা দেশে। কেবল নরসিংদীতেই 5 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন শতাধিক মানুষ। নরসিংদী জেলা প্রশাসন বলছে, ভূমিকম্পে 2 শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের তথ্য জানাচ্ছেন তাসিন তারিন। ভূমিকম্পে নরসিংদীতে 5 জনের মৃত্যুতে পুরো জেলায় আতঙ্ক বিরাজ করছে। তীব্রতা কম হলেও ঘরের দেয়াল ধসে পড়া, হৃদরোগে আক্রান্ত এবং গাছ ভেঙে পড়ার মতো ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সহ স্কুলের ভবনে দেখা দিয়েছে ফাটল। আবারও হতে পারে বড় ধরনের ভূমিকম্প, এমন আশঙ্কা সবার। এখনো আতঙ্ক রয়ে গেছে, আবার কখন কি হয় না হয়। নরসিংদী এত বড় ভূমিকম্প আগে আমরা অনুভূত করি নাই। ব্যাপক ভূমিকম্প হয়েছে। বড় বড় বিল্ডিং এর কাজ চলতেছে, হইতেছে। এইগুলি যে এখন যদি সেফটি যে কাজ না করে, কোন সময় আবার কি ঘটে, এই জন্য সবাই সতর্ক হওয়া দরকার। বিল্ডিং করার যে নিয়ম নীতি আছে সেটা ফলো করছি কিনা, এ ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। দুর্যোগ মোকাবিলায় এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক। আগে থেকে পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি। এজন্য আমরা সবসময় এই বিষয়ে সতর্কতা এবং সচেতনতা বাড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি, এবং আমাদের এই ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাইকে ভূমিকম্পকালীন কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে বিষয়ে সচেতনতামূলক ব্যবস্থা আমরা করছি। এদিকে নিহত 5 জনের পরিবারকে 25
25,000 টাকা করে দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। 5 জন মারা গেছে, প্রত্যেকের পরিবারকে দাফন কাফনের জন্য সহযোগিতা হিসেবে 25,000 করে 1,25,000 টাকা চেক দেওয়া হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি করছেন জনসাধারণ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা কোনো গবেষণায় উঠে আসেনি বলে জানালেন ভূতত্ত্ব বিশেষজ্ঞরা। বিল্ডিং কোড মেনে ইমারত নির্মাণ করলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বলে জানান তারা। এছাড়া পাঠ্যপুস্তকে ভূমিকম্প থেকে বাঁচার উপায় সন্নিবেশ সহ ঝুঁকি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে কাজ করার তাগিদও দেন তারা। সুরাইয়া মুন্নি রিপোর্ট। শুক্রবার সকালে হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ পুরো দেশ। গেল কয়েক বছর একাধিক মৃদু ভূকম্পের ফলে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়ে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। সিগন্যাল তো আগে থেকে আমরা পাই না, দেখা যায় যে হঠাৎ করে এটা চলে আসে, আমরা আতঙ্কের মধ্যে পড়ে যাই। কনক্রিট কোনো ডাটাবেজ এবং কনক্রিট কোনো গবেষণাগত জ্ঞান আসলে আমাদের নেই। ভূমিকম্পের ক্ষেত্রে যদি আমাদের সচেতনতা এবং পদক্ষেপ এখনই যদি নেওয়া না হয়, তাহলে বাংলাদেশ আগামীর বাংলাদেশ থাকবে না, আগামীর দুর্যোগের বাংলাদেশ থাকবে। বিল্ডিং কোড মেনে ও 3 বিষয়কে গুরুত্ব দিয়ে ইমারত নির্মাণ করলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান। 9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কোনো গবেষণায় উঠে আসেনি বলেও জানান তিনি। বিল্ডিং কোড মেনে যদি বিল্ডিং করা হয়, তাহলে আমার এই রিজনে যেই ধরনের আর্থকুয়েক হতে পারে এটার জন্য সেফ। 9 পয়েন্ট হওয়ার সম্ভাবনা এটা এখনো রেকর্ডেড না। পাঠ্য বইয়ে ভূমিকম্প থেকে বাঁচার উপায় অন্তর্ভুক্ত করা সহ ঝুঁকি মোকাবেলায় সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিতভাবে কাজ করার তাগিদও দেন তিনি। এক্সিস্টিং বিল্ডিংকে ভূমিকম্প সহনীয় করতে হবে। এটা করতে হলে যে বিল্ডিংগুলো দুর্বল এগুলো ভেঙে ফেলতে হবে, ঝুঁকিপূর্ণ বিল্ডিং। আর যেগুলো মধ্যম এগুলোকে রেট্রোফিট করে তার শক্তি বাড়াতে হবে, স্ট্রেংথেন করতে হবে। হ্যাঁ, আরেকটা কাজ হলো এখানে ইমার্জেন্সি রেসপন্স আরও স্ট্রং করতে হবে। মানে সরকার দায়িত্ব নিয়ে শুধু ভেঙে দিবে তা না, সরকার ওইটার উপর ভিত্তি করে তাকে একটা প্রোগ্রাম দিতে হবে, প্যাকেজ দিতে হবে, বা একটা লোন বা এর ব্যবস্থা করে দিতে হবে। ঘরের মধ্যে নিরাপদ জায়গা মানে এই যে টেবিলের নিচে আশ্রয় নেওয়া, হ্যাঁ, শক্ত টেবিলের নিচে, বিম কলামের জাংশনে আশ্রয় নেওয়া। অন্যদিকে ভূমিকম্পের প্রভাব মোকাবেলায় প্রশিক্ষিত জনবল তৈরি সহ দমকল বাহিনীকে ঢেলে সাজানোর পরামর্শ দেন পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান। এর পাশাপাশি ব্যক্তির সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মত দেন এই বিশেষজ্ঞ। রাষ্ট্রীয় পর্যায়ে উদাসীনতা, আমাদের বিল্ডিং নির্মাণ এবং আমাদের নগর পরিকল্পনার ক্ষেত্রে দুর্নীতির কারণে এমনভাবে শহরটা গড়ে উঠেছে, সকল জায়গাতেই আমরা অনিয়ম। ভবন আমরা যেগুলো তৈরি করেছি সেগুলো অধিকাংশই মানহীন। আবার নগরের পরিকল্পনার ক্ষেত্রে দেখেছি জলাশয় জলাভূমি করে আমাদের এমন অনেক জায়গাতে ভবন তৈরি করা হয়েছে যেগুলো মানে জলাশয়ের কারণেই সেটা বিপন্ন, যতই সেখানে আপনি ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার বানান। সরকারি বেসরকারি খাত সতর্ক হলে এবং প্রস্তুতি থাকলে বিপর্যয় এড়ানো সম্ভব বলে জানান আদিল মোহাম্মদ। ভবনকে মজবুত করার জন্য কিছু ইঞ্জিনিয়ারিং কৌশল যেটা স্বল্প ব্যয়ে এক্সিস্টিং বিল্ডিংয়ে করা যায়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন চ্যালেঞ্জিং বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামী সপ্তাহে গণভোটের আইন প্রণয়ন ও প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় এইসব তথ্য জানান সিইসি। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বলেও জানান সিইসি। 4টা প্রশ্ন দেখেছেন, এটা অলরেডি পত্রপত্রিকায় এসছে। এক্স্যাক্টলি ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে হ্যাঁ না করতে হবে এবং প্রসিডিউরটা বলা থাকবে। একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গেল 10 বছরে ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করতে পারেনি জামাতে ইসলামী। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এদেশে বাস্তবায়ন হবে। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয়ভাবে গুম খুন না থাকলেও দেশে এখনও সন্ত্রাসী কার্যক্রম চলছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভূমিকম্পের মতো দুর্যোগে ঢাকার ঝুঁকি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বহুতল ভবন নির্মাণে গেল 17 বছর কোনো নীতিমালা মানা হয়নি। অনুমোদন ছাড়াই রাজুকের প্রায় 95% ভবন তৈরি হয় কি করে? জনবান্ধব সরকার ছিল না। শেখ হাসিনা ছিল লুটেরা সরকার, শেখ হাসিনা ছিল টাকা পাচারকারী একটা সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি বিএনপির আস্থা আছে বলেও জানান তিনি। আমার বিশ্বাস সরকার এ ব্যাপারে অত্যন্ত দৃঢ় থাকবেন। জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা দায়িত্ব হচ্ছে সরকারের। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না। আন্তর্জাতিক মান অনুযায়ী শেখ হাসিনার যে রায় হয়েছে তার বাস্তবায়নও হবে, তবে গণতন্ত্র প্রতিষ্ঠা না পেলে ফেসিবাদ ফেরার শঙ্কাও জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি রায়ের ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে। এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। অন্যদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না, গণভোটের 4টা প্রশ্ন তাদের কাছে বোধগম্য নয়। গণভোটে থাকবে আবার হ্যাঁ না, এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনে কারোর রক্তচক্ষুকে পরোয়া না করার তাগিদ দিলেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট না করে জামাত নির্বাচন কেন্দ্রিক সমঝোতায় যাবে বলে জানান তিনি। বিকেলে চট্টগ্রাম প্যারেড মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সবাইকে নিয়ে এই ফিল্ড তৈরি করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের মানে সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, এ নির্বাচন হতে হবে। এ নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি সেই পিআর আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা ভালোভাবে দেখছি না, আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যর্থ হলে দেশের 1/3 ভূমি সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, এক্ষেত্রে বাংলাদেশকে বিকল্প জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকতে হবে। আর অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, টেকসই উন্নয়নের স্বার্থে পরিবেশ রক্ষার বিকল্প নেই। রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো না গেলে আগামী কয়েক দশকে বাংলাদেশের পরিবেশগত ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আসতে পারে। 2041 থেকে 2070 সালের মধ্যে দেশের গড় তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। বর্ষা মৌসুমের আগের 20 দিন পর্যন্ত তাপপ্রবাহ বইবে, যার হার বর্তমানের চেয়ে 75% বেশি। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তর এবং নরওয়েজিয়ান মেটেরিওলজিক্যাল ইনস্টিটিউটের এক যৌথ রিপোর্টে এসব কথা বলা হয়। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের মানচিত্র ঠিক রাখতে জলবায়ু সংকট মোকাবিলায় আশু পদক্ষেপের বিকল্প নেই। আপনি যেভাবে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন, যদি জলবায়ু পরিবর্তন আমরা ঠেকাতে না পারি, যদি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আমরা রিনিউয়েবলে না আসতে পারি, যদি আমরা বন উজাড় বন্ধ করতে না পারি, এই শতাব্দীর শেষে গড় তাপমাত্রা 1.5-এর উপর বেড়ে যায়।
তাহলে কি হবে জানেন? আপনার দেশের 1/3 ভূমি অর্থাৎ 21টা উপকূলীয় জেলা সমুদ্রের পানির নিচে চলে যাবে। ইতোমধ্যে নদী পুনরুদ্ধার কাজ শুরু হয়েছে এবং পরিবেশ রক্ষায় আইন নীতির সংশোধন প্রক্রিয়া চলমান বলেও জানান উপদেষ্টা। বায়ু দূষণ 1 বছরে ভালো করে দিয়েছেন আমার পক্ষে সম্ভব না। আমরা কাজ শুরু করতে পারবো, কাজটাই তো শুরু করানো যায় না। চেষ্টা করছি কাজ শুরু করতে। নদীর পলিউশনের অবস্থা আসলে সেই পর্যায়ে এখন আর নাই। পুরো 4টা নদী বায়োলজিক্যালি ডেড, মানে কোনো প্রাণ বাঁচে না। এতে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, পরিবেশ বাঁচানো না গেলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব হুমকিতে পড়বে। পরিবেশ ছাড়া আমরা তো পৃথিবীর তো টিকে থাকা, ওয়ান ওয়ার্ল্ড, একটি মাত্র পৃথিবী, এটাকে যদি আমরা সাস্টেন না করি আমরা কিন্তু বেশি দূর যেতে পারি। সংসার মানব জাতি কিন্তু সাফার করি। মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। সবচেয়ে বেশি হলো আমার মতে মানুষের প্রতি এমপ্যাথি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চীনের সঙ্গে আমদানি রফতানি অনুপাতের বিশাল ফারাকে হতাশা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলেন, ক্রমশই বাড়তে থাকা বাণিজ্য ঘাটতি কমানোর কোনো বিকল্প নেই। রফতানিতে গতি আনতে লজিস্টিক সাপোর্ট বাড়ানোর কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেলাল হোসেন। মনিরুল ইসলামের রিপোর্ট। দেশের আমদানি খাতে চীন নির্ভরতা ক্রমশই বাড়ছে, কিন্তু বাড়ছে না রপ্তানির হার। আর চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কে বড় অংশীদার ই কমার্স খাত। 2024-25 অর্থবছরে 1,664 কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এর বিপরীতে রপ্তানির পরিমাণ মাত্র 71 কোটি 53 হাজার ডলার। চলতি অর্থবছরে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ 1,735 কোটি ডলার। আনুপাতিক হারে চীন থেকে আমদানির পরিমাণ 31 ভাগ হলেও রপ্তানি কেবলমাত্র 1 ভাগ। এখান থেকে যদি 20টা মানুষও একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, দেন আলহামদুলিল্লাহ এইটাই আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়াবে। চিন্তা করছি যে এখন দেশে একটা কিছু করব আর ই কমার্স বিজনেসের মাধ্যমে সেটা করব। চায়না বাংলাদেশ ই কমার্স সামিটে উদ্যোক্তারা বলছেন, রপ্তানি বাড়াতে উৎপাদনমুখী শিল্প খাতকে আরও উৎসাহ দিতে হবে। তেমন একটা সম্ভাবনা রয়েছে আমরা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধি করার জন্য। আমরা বাংলাদেশের যে লোকাল প্রোডাক্টগুলো আছে এগুলো যদি আমরা বিদেশে চীন সহ পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এক্সপোর্ট করতে পারি, দারুণ বৈদেশিক মুদ্রা আমাদের বাংলাদেশে নিয়ে আসার সুযোগ রয়েছে। বাণিজ্য বাড়াতে লজিস্টিক সাপোর্টের প্রয়োজনীয়তা তুলে ধরেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি। আমাদের যে কয়টি বন্দর আছে, বিশেষ করে চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দর উন্নয়ন, রেল সড়ক সংযোগ আধুনিকরণ এবং আপেক্ষিক করিডোর সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের লজিস্টিক নেক্সাস হিসেবে আত্মপ্রকাশ করতে পারছে এই চীনেরই সহযোগিতায়। চীনের সেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই ক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকায় উন্নীত করতে পারে। চীনের প্রযুক্তিগত সহায়তা নিয়ে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আন্তর্জাতিক বাজারে প্রবেশের বিষয়ে কাজ করার কথাও জানান তিনি। আলিবাবা, জেডি, টেনসেন্ট এসব প্ল্যাটফর্ম বাংলাদেশের এসএমএমই উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি করতে পারে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বারী রাজীবের 21তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্বদেশ সাংস্কৃতিক সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাজীবের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। এতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি রেজাবুদ্দুল্লাহ চৌধুরী, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির প্রান্তিক উন্নয়ন বিষয়ক সম্পাদক এম.এ. মালেক সহ সাবেক নেতারা উপস্থিত ছিলেন। রাজীব ভাই ছিল নহনের মনে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তাকে ভালোবাসতো না এরকম লোক কম আছে। যখন এই সত্য রাজীব ওদিকে যাচ্ছেন, সেখানে মানুষ ঘুমরার মতো ছুটে যেতেন হেলিংটনের বংশীবাদকের মতো। রাজীব কিন্তু নাটক করতো, বাবুল আহমেদের সঙ্গে রঙ্গনাটক ছিল, বিভিন্ন নাটক করতেন। ওয়াসিমুল বারী বিদেশে চাকরি করতেন, নাটক করতেন। নাটক করতে করতে আমাদের সংগঠনের প্রথম পর্যায়ে থেকে চাষাস করে আসছে। চাষাসের একটা পিলার ছিল রাজীব, সেই রাজীবের মৃত্যুবার্ষিকী আসবে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফের রাজধানী সাভারে ভূমিকম্প, দেশ জুড়ে আতঙ্ক, ঝুঁকি মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের।
একই দিনে নির্বাচন গণভোট আয়োজনে কমিশনকে সরকারের চিঠি, চ্যালেঞ্জিং মনে করছেন সিইসি। গণতান্ত্রিক ধারা ফেরাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ জামায়াতের। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে তলিয়ে যাবে দেশের 1/3 সংখ্যা রিজওয়ানার, টেকসই উন্নয়নে পরিবেশ রক্ষার তাগিদ অর্থ উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।